আসসালামু আলাইকুম, আমি গোলাম রব্বানী। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় নিয়ে আলোচনা করছি। গত লেকচারে আমরা আলোচনা করছি পিথাগোরাসের উপপাদ্য এবং সেটা খুব সহজে প্রমাণ করেছি। আজকে আমরা আলোচনা করব পিথাগোরাসের উপপাদ্যটি কিভাবে আমরা প্রয়োগ করব। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ করে আমরা অন্যান্য জ্যামিতিগুলো কিভাবে করব সেই বিষয়ে আলোচনা করছি। তাহলে আমরা শুরুতেই একটা লিখব, নিচের কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। আমি এখানে অনেকগুলো বাহু দিলাম, 1 2 3 2 3 4 3 4 5, তারপরে 4 5 6 5 6 7 5 12 13। এখানে আমি অনেকগুলো বাহু লিখলাম। তাহলে আমরা আজকে দেখাবো, প্রয়োগ করব কিভাবে পিথাগোরাসের উপপাদ্য কোন বাহুগুলো দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। পিথাগোরাসের উপপাদ্যটা ছিল যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ এই ত্রিভুজটা ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্য, যে এখানে বাহুটা হচ্ছে 1 2 3, এই বাহুগুলো দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে কিনা, আর 2 3 4 এই বাহুটা দিয়েও সমকোণী ত্রিভুজ আঁকা যাবে কিনা, 3 4 5। তাহলে আমরা এখানে টেস্ট করব যে আসলে কোন বাহুগুলো দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। তাহলে আমরা যদি এখানে আমরা জানি এই বাহুটা হলো অতিভুজ, কারণ অতিভুজ হচ্ছে এখানে বৃহত্তম বাহু। তাহলে আমরা যদি, আর সূত্রটা ছিল হচ্ছে অতিভুজ স্কয়ার, আমাদের সূত্র ছিল অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অর্থাৎ এটা আমার ছিল ভূমি, এটা ছিল আমার লম্ব। তাহলে এখানে বলা হচ্ছে অতিভুজ আমরা বৃহত্তম বাহু ধরতে পারি। তাহলে 3 স্কয়ার ইকুয়াল টু লম্ব যদি আমরা 2 ধরি, তাহলে 2 স্কয়ার প্লাস এটা হবে আমার 1 স্কয়ার। তাহলে আসবে 9 ইকুয়াল 4 প্লাস 1, 9 ইকুয়াল টু 5। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে সমান হচ্ছে না, এই বাহুর উপরে যে বর্গ, এই দুইটা বাহুর উপরে বর্গের সমান হচ্ছে না। তাহলে আমরা বলবো যে এই বাহুটা দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে না। এরপরে আমরা যদি 2 নাম্বারটা আলোচনা করি, এটা দিয়েও কিন্তু সমকোণী ত্রিভুজ আঁকা যাবে না। কারণ হচ্ছে এটা হবে আমার 4 দিলে 16, অর্থাৎ 4 স্কয়ার 16 হবে। এখানে যদি আমরা 3 দিই তাহলে 3 স্কয়ার হবে 9, আর এটা যদি আমরা 2 দিই তাহলে হবে আমার 2 স্কয়ার ইকুয়াল টু 4, অর্থাৎ 9 4 হবে 13, আর এখানে 16, অর্থাৎ 16 নট ইকুয়াল টু 13, অর্থাৎ এটাও সমান হবে না। তাহলে এই বাহুটা দিয়েও আমরা সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো না। এরপরে আমরা যদি এই বাহুটা দিই তাহলে কি আসবে? তাহলে আমার আসবে, এটা দিলা বৃহত্তম বাহু হচ্ছে 5, তাহলে এখানে হবে 5 স্কয়ার ইকুয়াল টু 25। তারপরে বাহুটা কত? 4, 4 এখানে দিলাম, 4 স্কয়ার কত? 16, 4 স্কয়ার ইকুয়াল টু 16।
তারপরে যদি আমি 3 দিই তাহলে এখানে 3 স্কয়ার আসবে কত, 3 স্কয়ার আসবে 9। তাহলে এবার আমরা 16 যোগ 9 ইকুয়াল টু হবে 25। তাহলে এই বাহুটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে। তাহলে আমরা এইভাবে টেস্ট করে মানে দেখতে পারি যে আসলে কোন বাহুগুলো হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে কিনা, অর্থাৎ কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে আমরা বলতে পারি এই বাহুটা দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। ঠিক তেমনি এই বাহুটা দিয়ে যাবে না, এটা দিয়েও যাবে না, এই বাহুটা দিয়েও সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। কারণ এখানে হচ্ছে বৃহত্তম বাহু 13, তাহলে হবে 13 স্কয়ার, আর তারপরে হচ্ছে 12 স্কয়ার যোগ তারপরে হচ্ছে কি 5 স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 169 ইকুয়াল টু 144 প্লাস হচ্ছে 5 5 25। তাহলে এটা আসবে 169, এটা 169। তাহলে এই বাহুটা দিয়েও সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। হ্যাঁ, তাহলে আমরা এটাকে আমরা শিখে গেলাম। হ্যাঁ, এটা কিন্তু কোনো না কোনো বোর্ডে প্রতি বছরে কোনো না কোনো বোর্ডে এরকম একটা এমসিকিউ থাকে যে নিচের কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, অথবা কোন অনুপাতটি দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। অর্থাৎ কখনো অনুপাতও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। তাহলে আমরা শিখে গেলাম যে নিচের কোন বাহুগুলো দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, সেটা আমরা পিথাগোরাসের উপপাদ্যের মানে প্রয়োগের মাধ্যমে জানতে পারলাম। হ্যাঁ, এরপরে আমরা করব আরেকটি শিখব ত্রিভুজ সম্পর্কে। এটা নিচের কোন বাহুগুলো দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব, ত্রিভুজ আঁকা সম্ভব। হ্যাঁ, এবার আমরা শুধুমাত্র ত্রিভুজ আঁকবো শুধুমাত্র। হ্যাঁ, কোন বাহুগুলো দিয়ে আমরা ত্রিভুজ মানে হবে আর কি সেটা এবার জানবো। কারণ আমরা জানি ত্রিভুজে 3টি বাহু থাকে, 3টি কোণ থাকে। 3টি বাহু থাকলেই যে ত্রিভুজ হবে এটা কোনো কথা না, কারণ 3টি বাহু থাকলেই ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে ত্রিভুজ আঁকার জন্য মানে নির্দিষ্ট কিছু বাহু আছে, এই নির্দিষ্ট বাহু ছাড়া আমরা ত্রিভুজ আঁকতে পারবো না। তাহলে এখানে কিছু কন্ডিশন আছে কেন আঁকা যাবে না, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করি। তাহলে আমি বাহু দিলাম 1 2 3, 2 নম্বরে দিলাম 2 3 4, 3 নম্বরে দিলাম 2 3 5, 4 নম্বরে দিলাম 5 5 10। হ্যাঁ, এই কয়েকটা নিয়ে আলোচনা করি। তাহলে এখানে একটা কন্ডিশন হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহু আছে, কেন আমি 3টি বাহু থাকলে ত্রিভুজ আঁকতে পারবো না। তাহলে কন্ডিশনটা হচ্ছে এরকম, ত্রিভুজ হতে গেলে তাকে একটি কন্ডিশন মেনে চলতে হবে। সেটা হলো আমরা জানি ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি, আমরা জানি ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি, যে কোনো 2 বাহুর সমষ্টি ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এইটা তাহলে ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এই কন্ডিশনটা মেনে চলতে হবে, যে মেনে চলবে সেই বাহুগুলো দিয়ে আসলে ত্রিভুজ আঁকা সম্ভব। হ্যাঁ, তাহলে আমরা দেখি 1 নম্বরের ক্ষেত্রে 1, আমরা যদি যে কোনো 2টা বাহু যোগ করি 1 এবং 2, 1 যোগ 2 ইকুয়াল টু কত হচ্ছে 3, 1 যোগ 2 ইকুয়াল টু 3, অর্থাৎ 3 ইকুয়াল টু, আর এখানে আছে কত 3, তাহলে 3 আর 3 হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 মানে 3 ইকুয়াল 3 হয়ে যাচ্ছে। তাহলে এই কন্ডিশন, এটা হচ্ছে এই ত্রিভুজের এই কন্ডিশনটাকে মেনে চলে না, তাহলে এই বাহুটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে না।
তাহলে 1 2 3 দিয়ে এরকম এত সেন্টিমিটার দিয়ে, বা আমরা যদি একক ধরি সেন্টিমিটার, তাহলে এই ত্রিভুজগুলো, এই বাহুগুলো দিয়ে ত্রিভুজ আঁকা যাবে না। এবার যদি আমি চিন্তা করি 2 3 4, হ্যাঁ 2 এবং 3, 2 যোগ 3 যোগ করলে হবে আমার 5। হ্যাঁ 5 ইজ গ্রেটার দেন 4। তাহলে এটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব, কারণ এ হচ্ছে যে ত্রিভুজে যে কোনো দুই বাহুর সমষ্টি। তাহলে আমরা এই দুইটা ছোট বাহুকে ধরলাম 2 এবং 3, যোগ করে হলো কত 5। তাহলে দুই বাহুর সমষ্টি যে কোনো তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর অথবা বড় হলো। তাহলে তৃতীয় বাহুটা ছিল 4 থেকে হয়ে গেছে এটা বড়। তাহলে এটাই হচ্ছে এই কন্ডিশনটা মেনে চলে। তাহলে আমরা বলতে পারি যে এই বাহুগুলো দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। হ্যাঁ তাহলে আরেকবার, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে যদি তাকে ত্রিভুজ হতে হয়। এরপরে আমরা 3 নাম্বারটা যদি আলোচনা করি, হ্যাঁ 2 যোগ 3 ইকুয়াল 5। তাহলে এখানে কি দেওয়া আছে? 5 দেওয়া আছে, অর্থাৎ আমরা বলতে পারি নট গ্রেটার দেন 5। কারণ এখানে হচ্ছে এই কন্ডিশনটা মেনে চলে না, অর্থাৎ সমান হয়ে যাচ্ছে। যদি সমান হয়ে যায় তাহলে এটা ত্রিভুজ হবে না। তাহলে আমরা বলতে পারি এই কন্ডিশনটা দিয়ে ত্রিভুজ হবে না। ঠিক এটাও হবে না, 5 আর 5 ইকুয়াল টু কত হবে? 10। তাহলে এটাও হবে না। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে যদি কোনো বাহু দিয়ে মানে ত্রিভুজ আঁকা যায়। তাহলে যদি প্রশ্নটা এরকম হয় কোন বাহুগুলো দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব, তাহলে আমরা এই কন্ডিশনটাকে ফলো করলে আমরা বুঝতে পারবো যে কোন বাহুটা হবে উত্তর। তাহলে এখানে যদি 4টা থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা দিয়েই ত্রিভুজ আঁকা সম্ভব, আর বাকিগুলো দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এরপরের টপিকস, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা বইয়ের জ্যামিতিগুলো কিভাবে প্রমাণ করব। তাহলে বইয়ের যে প্রথম জ্যামিতিটা আছে সেটা হচ্ছে উপপাদ্য না 1 নম্বরের। 1 নম্বরে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। তারপরে হচ্ছে এডি বিসি এর উপর লম্ব। হ্যাঁ প্রমাণ করো যে দেওয়া আছে যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়াল টু কি দেওয়া আছে 4 এডি স্কোয়ার। হ্যাঁ তাহলে এটাই হচ্ছে আমাদের 1 নম্বরের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে যদি আমরা এটা প্রমাণ করি তাহলে আমরা অনেক সহজে এটাকে প্রমাণ করতে পারবো। কিভাবে? তাহলে আমরা আলোচনা করি। প্রথমেই আমরা উপপাদ্য লিখব হচ্ছে বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচনে আমরা কি লিখব? হ্যাঁ আমরা যদি আগে ত্রিভুজটা এঁকে ফেলি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা শুরুতেই একটি সমবাহু ত্রিভুজ এঁকে নিব। তাহলে আমরা একটি সমবাহু ত্রিভুজ আঁকি, অনুমান করে নিলাম। হ্যাঁ তাহলে এই বাহু অর্থাৎ এই ত্রিভুজের 3টি বাহু এখানে সমান। এবি বাহু, বিসি বাহু, এসি বাহু এখানে পরস্পর সমান। তাহলে ওই জন্য বলছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে আমরা বলবো
সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হবে 60 ডিগ্রি। তাহলে এখানে বলছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি হচ্ছে বিসি এর উপর একটি লম্ব। হ্যাঁ, এখানে একটি লম্ব দেওয়া আছে, সেটা হচ্ছে বিসি এর উপরে আমরা একটি লম্ব আঁকি। তাহলে এডিটা লম্ব দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটা লম্ব দিলাম। তাহলে বলছে এডি হচ্ছে বিসি এর উপরে লম্ব। তাহলে প্রমাণ করতে হবে আমার এবি স্কয়ার, অর্থাৎ এখানে এটাই বোঝাচ্ছে যে এবির উপরে যদি কোনো বর্গক্ষেত্র হয় প্লাস বিসি এর উপরে যদি কোনো বর্গক্ষেত্র হয়, এসি এর উপরে যখন কোনো বর্গক্ষেত্র হবে, সেই তিনটার সমষ্টি হবে 4AD স্কয়ার। অর্থাৎ আমরা যে লম্বটা আট করছি এটার উপরে যে বর্গটা হবে সেটার 4 গুণের সমান। তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। কিভাবে লিখবো? আমরা লিখবো যেটা দেওয়া আছে, লিখবো মনে করি ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, তাহলে আমরা লিখে ফেললাম মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তারপরে কি এডি হচ্ছে বিসি এর উপরে লম্ব। তাহলে এটা লিখে ফেলি। তাহলে এডি বিসি এর উপর লম্ব। এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। তাহলে আমাদের কি করতে হবে? এখন প্রমাণ করতে হবে যে যেটা দেওয়া আছে সেটা। তাহলে প্রমাণ করতে হবে যে, তাহলে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ার ইকুয়াল টু 4AD স্কয়ার। হ্যাঁ, এখানে প্রশ্নটা এইভাবেও আসতে পারে, কারণ অনেক বোর্ডে দেখা আছে যে এই প্রশ্নটা ডাইরেক্ট এইভাবে না দিয়ে এটাকে একটু চেঞ্জ করে দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? দেওয়া আছে যে 3AB স্কয়ার ইকুয়াল টু 4AD স্কয়ার। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটাকে আমরা এভাবেও পরীক্ষায় দেখতে পাবো, কোনো পরীক্ষার বোর্ড প্রশ্নে এইভাবেও দেওয়া আছে। তাহলে একই প্রশ্ন। তাহলে আমাদের বুঝতে হবে যে আসলে যেহেতু এই বাহুগুলো সমবাহু, তাহলে এখানে যদি এবি হয়, এখানেও এবি হয়, এখানেও এবি হয়, তাহলে আসলে এটা 3AB স্কয়ার হবে, কারণ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু সমান। তাহলে আমরা লিখে ফেললাম মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এখানে আমরা আরেকটু দিতে পারি, আচ্ছা থাক, লাগবে না। হ্যাঁ, এরপরে তাহলে আমরা বিশেষ নির্বাচন কি লিখলাম? মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ বলতে পারি এবি সমান সমান বিসি সমান সমান হচ্ছে এসি। তারপরে বলা হচ্ছে এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার অর্থাৎ প্লাস সিএ স্কয়ার, অর্থাৎ হচ্ছে এবির উপরে যদি কোনো বর্গ আঁকা হয়, বিসির উপরে যদি কোনো বর্গ আঁকা হয়, এসির উপরে যদি কোনো বর্গ আঁকা হয়, তাহলে তিনটা বর্গেরই যোগফলটা হবে 4 ইন্টু, অর্থাৎ এডি এখানে যে লম্বটা আছে তার 4 গুণের সমান। তাহলে আমরা প্রমাণ এবার লিখে ফেলবো। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা মুছে ফেললাম। তাহলে এবার আমরা প্রমাণ করব। হ্যাঁ, কিভাবে প্রমাণ করব? প্রমাণ এখানে আমরা ধাপ দিয়ে করব। 1 নম্বরে ত্রিভুজ এ বি সি সমবাহু। তাহলে এটা যদি সমবাহু হয়, অর্থাৎ আমরা বলতে পারি এ বি সমান সমান বিসি সমান সমান এসি, অর্থাৎ তিনটা বাহু এখানে সমান। হ্যাঁ, এরপরে যেটা আমরা ফলো করব, এখন আমাদের এই যে এইটা একটা ত্রিভুজ এ বি ডি একটা ত্রিভুজ আর এ সি ডি একটা ত্রিভুজ, অর্থাৎ এখানে ত্রিভুজ নাম্বার 1, এখানে দুইটা ত্রিভুজ। তাহলে আমরা প্রথমে এই দুইটা ত্রিভুজকে সর্বসম করব, তারপরে আমরা পরে যাচ্ছি পিথাগোরাস কিভাবে প্রয়োগ করব। আগে আমাদের দেখাইতে হবে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ হচ্ছে সর্বসম। তাহলে আমরা লিখে ফেলি ত্রিভুজ
এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এ। হ্যাঁ, তাহলে কিভাবে আমরা সর্বসম দেখাবো? আমরা জানি সর্বসম ত্রিভুজের যে কোনো মানে সর্বসম দেখাতে হলে যে কোনো তিনটা কন্ডিশন, যদি এই ত্রিভুজের তিনটা কন্ডিশন এই ত্রিভুজের তিনটা কন্ডিশনের সমান হয় তাহলে আমরা বলবো যে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে এই বাহুটা এবং এই বাহুটা কি পরস্পর সমান, তাহলে আমরা লিখতে পারি এ বি সমান সমান এ সি। তাহলে এক নাম্বার শর্ত গেল। দুই নম্বরে আমরা বলতে পারি এইখানে যে কোণ, যেহেতু এটা লম্ব সেহেতু দুইটা কোণই হচ্ছে সমান, কারণ দুইটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কোণ এ ডি বি সমান সমান কোণ এ ডি সি। তাহলে আমরা বলতে পারি কোণ এ ডি বি সমান সমান কোণ এ ডি সি। তাহলে এই দুইটা কন্ডিশন হয়ে গেল আমাদের। তারপরে আমরা বলতে পারি দুইটা ত্রিভুজেরই এই বাহুটাকে আমরা বলতে পারি কমন বাহু, অর্থাৎ এটার নাম হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা লিখতে পারি এডি ইকুয়াল টু এডি সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে আমাদের তিনটা কন্ডিশন হয়ে গেছে। কন্ডিশন তিনটা ছিল যে আমরা দুইটা ত্রিভুজ নিলাম, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম করব। সর্বসম হচ্ছে তিনটা শর্ত থাকবে, সেটা তিনটা বাহুই পরস্পর সমান হতে পারে অথবা দুইটা বাহু একটা কোণ হতে পারে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাহু কোণ বাহু, অর্থাৎ আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। এখানে কিভাবে হলো বাহু কোণ বাহু, এই বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম যে কাজটা আমরা শেষ করলাম যে এই দুইটা ত্রিভুজকে আমি দেখাইলাম সর্বসম। তাহলে এই দুইটা ত্রিভুজ এখানে সর্বসম যদি হয় তাহলে আমরা বলতে পারি এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি অতএব বিডি সমান সমান হচ্ছে সিডি। তাহলে এই বাহুটা আর এই বাহুটা হলো পরস্পর সমান। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে দুইটাই সমকোণী ত্রিভুজ। এইবার আমরা লিখব যে ত্রিভুজ এ বি ডি সমকোণী হতে। হ্যাঁ, তাহলে এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে আমরা কি পাবো? আমরা জানি অতিভুজ স্কয়ার। তাহলে আমরা পাবো এ বি হোল স্কয়ার ইকুয়াল টু এডি হোল স্কয়ার প্লাস ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি। হ্যাঁ, তারপরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এডি এডি থাকবে। হ্যাঁ, বিডি কে আমরা কি লিখতে পারি? বিডি কে আমরা লিখতে পারি যেহেতু বিডি এবং সিডি হচ্ছে পরস্পর সমান, তাহলে আমরা বিডি সমান সমান লিখতে পারি হাফ বিসি, অর্থাৎ আমরা লিখতে পারি বিসি ডিভাইডেড বাই 2, এটা লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা লিখব বিসি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। হ্যাঁ, এরপরে আমরা লিখব মিশাই দিই ত্রিভুজ। আচ্ছা, এটাকে করে ফেলি। তাহলে আমার এখানে হবে এ বি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস হবে বিসি স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এ বি স্কয়ার এখানে 4 লসাগু করতে পারি। লসাগু করলে এটা হবে 4 এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই হবে 4 এবি স্কয়ার 4 এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। হ্যাঁ, আমরা জানি বিসি ইকুয়াল টু কত? বিসি ইকুয়াল টু আমরা এবি লিখতে পারি কারণ তিনটা সমবাহু। তাহলে আমরা লিখব 4 এবি স্কয়ার 4 এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার।
তাহলে এটাকে আমরা লিখতে পারি 4ab স্কয়ার মাইনাস ab স্কয়ার ইকুয়াল টু 4ad স্কয়ার। তাহলে এটাকে বিয়োগ করলে আমার হবে 3ab স্কয়ার ইকুয়াল টু 4ad স্কয়ার। হ্যাঁ, যদি এই পর্যন্ত থাকে তাহলে এখানে প্রমাণিত, যদি এই পর্যন্ত থাকে তাহলে এখানে প্রমাণিত। আর যদি হ্যাঁ, যদি আমরা যেভাবে প্রথমে ছিল সেভাবে করতে গেলে আমরা পাবো যে এটাকে আমরা লিখতে পারি ab স্কয়ার ইকুয়াল টু 4ad স্কয়ার। কারণ এখানে 3ab স্কয়ার আছে, আমরা এখানে ভাঙায় লিখতে পারি 3 বার। তাহলে আমরা লিখতে পারি এখানে ab থাকলো, আর ab সমান সমান আমরা bc লিখতে পারি। তাহলে bc স্কয়ার দিলাম, আবার ab সমান সমান লিখতে পারি ac। তাহলে এখানে দিলাম ac স্কয়ার ইকুয়াল টু 4ad স্কয়ার, প্রমাণিত। হ্যাঁ, তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে, পিথাগোরাসের উপপাদ্যের মানে প্রয়োগে আমরা সেই বইয়ের যে জ্যামিতিগুলো আছে, অর্থাৎ 1 2 3 এখানে কয়টা উপপাদ্য আছে? হ্যাঁ, 11টা উপপাদ্য আছে। আমরা খুব সহজেই এই উপপাদ্যের সাহায্যে খুব সহজেই প্রমাণ করতে পারি। তাহলে আজকে আমরা প্রমাণ করলাম যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ ছিল। এবিসি আমাদের একটি সমবাহু ত্রিভুজ ছিল, এবং সেই সমবাহু ত্রিভুজের উপরে একটা লম্ব ছিল। হ্যাঁ, এখানে একটা লম্ব ছিল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রমাণ করব কি, যে সমবাহু ত্রিভুজের যে তিনটা বাহুর উপরে যে বর্গ, তিনটা বাহুর উপরে বর্গের ক্ষেত্রফল, এবং তার উপরে যে লম্বটা ছিল তার ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণ। তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে আজকে আমরা আলোচনা করলাম প্রথমে পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ কিভাবে করা যায়। আমরা জানলাম হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য ছিল অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত লম্ব, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সেটার অনুসারে আমরা প্রমাণ করলাম কি, অনেকগুলো বাহু দেওয়া আছে, আমাদের অনেকগুলো বাহু দেওয়া আছে। এই বাহুগুলো দিয়ে আমরা কি করলাম, ত্রিভুজ অঙ্কন করব। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে কন্ডিশন ছিল যে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে কোন কোন বাহুগুলো দিয়ে। তাহলে আমরা শুরুতেই আলোচনা করলাম যে অনেকগুলো কন্ডিশন যদি মেনে চলে, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান যদি লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার হয়, তাহলে আমরা বুঝবো যে এই বাহুগুলো দিয়েই সমকোণী ত্রিভুজ আঁকা যাবে, 1 নাম্বার। আর 2 নম্বরে আমরা আজকে আলোচনা করলাম যে নিচের কোন কোন বাহুগুলো দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ত্রিভুজ আঁকা যাবে। আমরা দেখলাম ত্রিভুজ আঁকা যাবে এরকম কন্ডিশন যে যে কোনো ত্রিভুজের দুইটি বাহুর সমষ্টি বা যোগফল, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি বা যোগফল তৃতীয় বাহু থেকে অবশ্যই বড় হতে হবে। তাহলে ওটাও আমরা শিখলাম। হ্যাঁ, তারপরে আমরা শিখলাম যে 1 নম্বর উপপাদ্যটি ছিল যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করব। তাহলে 1 নম্বর উপপাদ্য ছিল যে এবিসি আমাদের একটি ত্রিভুজ, এডি হচ্ছে বিসি এর উপরে লম্ব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এবি উপরে যে বর্গের ক্ষেত্রফল এবি স্কয়ার, তারপরে এসি স্কয়ার, তারপরে বিসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4ad স্কয়ার। তাহলে আমরা আরেকবার আলোচনা করি। হ্যাঁ, তাহলে আমরা বিশেষ নির্বাচন কি লিখছিলাম, মনে করি লিখছিলাম যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি হচ্ছে বিসি এর উপরে লম্ব। প্রমাণ করতে হবে এবি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 4ad স্কয়ার। হ্যাঁ, এবার আমরা প্রমাণে যাই। প্রমাণে আমরা দেখলাম যে যেহেতু ত্রিভুজটা সমবাহু, তাহলে আমরা বলতে পারি তিনটা বাহুই পরস্পর সমান, অর্থাৎ এবি সমান বিসি সমান সমান এসি। তারপরে আমরা দ্বিতীয় ধাপ লিখলাম, এখানে একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখালাম। কিভাবে?
আমরা দেখলাম ত্রিভুজ 1 ত্রিভুজ 2, অর্থাৎ এখানে দুইটা ত্রিভুজ। তাহলে আমরা লিখলাম যে AB সমান সমান AC, কারণটা হচ্ছে প্রশ্নে বলেই দেওয়া আছে যে সমবাহু। তাহলে আমরা দেখলাম AB সমান সমান AC, AB সমান সমান AC, এই দুইটা বাহু পরস্পর সমান। তারপরে আমরা দেখলাম তাদের মাঝে একটি কোণ আছে, এই কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, এই কোণটাও সমকোণ 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান। 3 নম্বর শর্ত আমরা দেখলাম যে দুইটাই হচ্ছে, দুইটা ত্রিভুজের একটি হচ্ছে কমন বাহু, কমন বাহু। তাহলে এখানে তিনটি কন্ডিশন মেনে চললো। আর আমরা জানি দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হচ্ছে তিনটি, সেটা হচ্ছে এখানে অনেকগুলো আছে, কয়েকটা আছে। তারপরে আমরা এখানে যেটা ফলো করলো বাহু কোণ বাহু, কারণ সর্বসমতা সম্পর্কে সপ্তম শ্রেণীতে ডিটেইলস আলোচনা আছে যে কি কি শর্তে দুটি ত্রিভুজ সর্বসম হতে পারে। তাহলে এখানে আমরা দেখলাম যে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে এই দুইটা ত্রিভুজ কি হয়? সর্বসম হয়। তাহলে সর্বসম মানে হচ্ছে যে এই ত্রিভুজের যে কোণগুলো আছে, এই ত্রিভুজের কোণগুলোর সবগুলো সমান হবে, এই ত্রিভুজের যে বাহুগুলো আছে, এই ত্রিভুজের বাহুগুলোর একবারে সমান হবে। তারপরে আমরা দেখলাম এই বাহুটা পরস্পর সমান আমরা বিবেচনা করলাম এখানে। তারপরে আমরা দেখলাম যে এই দুইটা ত্রিভুজ, হ্যাঁ, এইবার আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই ABD সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার, এই যে BD ইকুয়াল টু আমরা লিখতে পারি BD হচ্ছে হাফ BC, অর্থাৎ BC এর অর্ধেক। তারপরে আমরা লিখলাম, তারপরে আমরা কি করলাম, এটা হলো 4, এটাকে লসাগু করলাম, তারপরে এটাকে আড়াআড়ি গুণ করলাম, গুণ করার পরে বাস এটা BC সমান সমান AB লেখা যায়। তারপরে এটাকে বিয়োগ করলাম, বিয়োগ করে প্রমাণিত। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।